বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব স্পেশাল লাইফ সায়েন্স 5 মার্ক কোশ্চেন। আমরা জানি যে আমাদের পরীক্ষায় 6টা 5 মার্কের প্রশ্ন আমাদের লিখতে হয় এবং প্রত্যেকটা প্রশ্নই তোমাদের বলে রাখি আমাদের কিন্তু 3+2 এইভাবে কিন্তু 5 মার্ক থাকে। ডাইরেক্ট 5 মার্কের কোশ্চেন কিন্তু আসে না বললেই চলে। একদম যে পাবো না আমি সে কথা বলছি না, কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্নপত্রে কিন্তু আমরা দেখতে পাই না। ইভেন আমাদের যে চিত্রটা আসে সেই চিত্রটাতেও কিন্তু 3+2 আকারে আসে, কারণ চিত্রটা আঁকানোর জন্য থাকে আমাদের 3 মার্ক এবং চিত্রে যে 4টে পয়েন্ট আমাদের দেয় সে পয়েন্টগুলো নোট করতে পারলে আমাদের আরও 2 মার্ক, অর্থাৎ মোট 5 মার্ক। অর্থাৎ আমাদের 3 মার্কের প্রশ্ন এবং 2 মার্কের প্রশ্নগুলো খুব ভাইটাল, যার জন্য তোমাদের স্পেশাল যে 3 মার্কের কোশ্চেন সেট আমি রেডি করে দিয়েছি সেই প্রশ্নগুলো একটু অবশ্যই ভালো করে পড়বে। আর আজকের আলোচনাটা কিন্তু অন্যরকম, কারণ আজকে আমরা 5টা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করবো একদম দাগ নম্বর অনুযায়ী, কারণ আমাদের বিভাগ ঘতে স্বাভাবিকভাবে 5 মার্ক কোশ্চেন আসে এবং বিভাগ ঘয়ে আমাদের 4.1 তারপরে 2, 3, 4 এরকম করে আমাদের 6টা প্রশ্ন আসে। তো আজ আমি একদম এক দাগে কি কি প্রশ্ন আসবে, 2 দাগে কি প্রশ্ন আসবে, 3 দাগে কি প্রশ্ন আসবে, 4 দাগে কি প্রশ্ন আসবে, এরকম ভাবে 6 দাগে কি কি প্রশ্ন আসতে চলেছে তার একদম হুবহু ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো। এই প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করতে পারলে একটা কথা মাথায় রাখবে যে তোমরা 5 মার্ক কোশ্চেন তো কমন পাবেই, সেটা তো গেল একটা স্বাভাবিক কথা। তার সঙ্গে আমাদের পরীক্ষায় তোমরা জানো যে আমাদের 2 মার্কের প্রশ্ন কিন্তু 12টা লিখতে হয়। তো এই প্রশ্নের কিছু অংশ কিন্তু 12টা হিসেবেও কিন্তু তোমরা কমন হিসেবে পেয়ে যেতে পারো, মানে 2 মার্কস হিসেবে। তো একদম আমি কোশ্চেনের দাগ নম্বর দিয়ে দিই, অর্থাৎ যেমন ধরো 4-এর 1 দাগে আমাদের দুটো চিত্র দিয়ে দিলাম। 4-এর 2 দাগে কি কি প্রশ্ন রয়েছে আমি সেই প্রশ্নগুলো দিলাম, সেই প্রশ্নগুলো জয়েন্ট আকারে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এরকমভাবে তোমাদের জন্য আজকে স্পেশাল একটা প্রশ্ন সেট তোমাদের সামনে শেয়ার করছি। এটাই কিন্তু তোমাদের 5 মার্ক ফাইনাল সাজেশন তোমরা ধরে নিতে পারো। এই প্রশ্ন কটা রেডি করে পরীক্ষার হলে গেলে 5 মার্ক নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না, এটা নিশ্চিত রূপে জেনে রাখতে পারো। সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে যাবো 5 মার্কের জন্য কি কি প্রশ্ন আমরা রেডি করে দিয়েছি তোমাদের জন্য, সেই প্রশ্নগুলো দেখে নাও। চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। হ্যাঁ, আর একটা কথা অবশ্যই বলবো, পয়েন্ট ভিত্তিক উত্তর দেবে, ফালতু একদম গাজাবে না। যেটা প্রশ্ন চেয়েছে যেটুকু উত্তর হয় সেটুকু উত্তরে লিখবে, প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত করে লিখবে বা 1, 2, 3 করে প্রশ্নগুলো লিখবে। পার্থক্য দিলে 3 মার্কের জন্য ন্যূনতম 5টা পার্থক্য লেখার চেষ্টা করবে, এটাই হলো মূল কাজ। এবার প্রশ্নগুলো দেখে নাও এবং প্রশ্নগুলো প্রয়োজনে যেগুলো জানো না উত্তর, সেই না জানা প্রশ্নগুলো একটু ভালো করে বই ঘেটে পড়ে নাও, খুবই সুবিধা হবে এবং এর মধ্যেই প্রশ্ন আসবে, এটুকু তোমাদের বলে রাখলাম। চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা পর্ব আমাদের, যেটা হচ্ছে মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞানের আমরা সম্পূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, যে প্রশ্নগুলো পরীক্ষার সম্ভাবনা। তো স্বাভাবিকভাবে প্রথমেই আমাদের যেটা 4.1 দাগের প্রশ্ন, 4.1 দাগের প্রশ্ন আমাদের একটা চিত্র থাকবে। দেখো, এবছর আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 4টে চিত্র। একটা হচ্ছে স্নায়ুকোষের চিত্র, একটা প্রতিবর্ত চাপের চিত্র, একটা ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র, আবার ওদিকে তোমার প্রাণীকোষ বা উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশারও কিন্তু চিত্রটা ইম্পর্টেন্ট। তো দেখো, এবার তোমাদের চিত্র নিয়ে অনেকে অনেক কথা বলবে, অনেক কথা বলবে, মানে কেউ বলবে শুধু প্রতিবর্ত চাপের চিত্রটা ভালো করে এঁকে যাও, কেউ বলবে স্নায়ুকোষের চিত্রটা ভালোভাবে এঁকে যাও, বা কেউ বলবে যে প্রাণীকোষ বা উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজনের চিত্রটা এঁকে যাও। আমি কিন্তু এবার তোমাদের চিত্র নিয়ে একটু কনফিউশন দেখছি। পরিষ্কার কথা আমি তোমাদের বলি, শুনতে খুব খারাপ লাগলেও আমি কিন্তু বাস্তব কথা বলার চেষ্টা করি। কারণ দেখো, এবারের চিত্র কিন্তু অন্য বছরের মতো চিত্রটা নয়। কেন জানি না মনে হচ্ছে চিত্রটা কিন্তু তোমরা যেটা ভেবে পরীক্ষার হলে যাবে সেটাও কিন্তু নাও আসতে পারে। যেমন আমি তোমাদের বলতে পারি যে 90% স্টুডেন্ট এবছর জানে যে প্রতিবর্ত চাপ এবছর পরীক্ষাতে আসবে। ইভেন ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা আমিও জানি। কিন্তু আমি তোমাদের সবাইকে একটা কথা বলে দিচ্ছি, তোমরা প্রতিবর্ত চাপের চিত্রটা অবশ্যই এঁকে যাবে, তার সঙ্গে স্নায়ুকোষের চিত্রটা তো একদমই সহজ, এটাও আঁকবে। এই দুটো কাজ ভালোভাবে করবে এবং তার সঙ্গে এই যে আর একটা চিত্র আমি তোমাদের বলছি, যে প্রাণীকোষের বা উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশার চিত্র, এটাও কিন্তু এঁকে যাও। এমনও হলেও হতে পারে যে একটা দিয়ে দিল কোষ বিভাজনে মেটাফেজ দশার চিত্র, আর একটা দিয়ে দিল ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র। যে কারণে কিন্তু আমি বলছি যে এবার স্বাভাবিকভাবে আমরা যে নিয়মে পড়াশুনো করি যে আমাদের চোখ আসবে বা প্রতিবর্ত চাপ বা নিউরন একটা না একটা আমরা পাবোই, কিন্তু সেটা কিন্তু নাও হলেও হতে পারে। যে কারণে 3টে চিত্র কিন্তু তোমরা ভালোভাবে করবে। আমি বারবার বলছি, স্নায়ুকোষের চিত্র যার মধ্যে মায়োলিন আবরণী, সোয়ান কোষ, রেনবিয়ারের পর্ব, অ্যাকসন হিলক, এটা দেখাবে। প্রতিবর্ত চাপের চিত্রটা তো ভালোভাবে করবেই, সংজ্ঞাবাহ স্নায়ু, স্নায়ুকেন্দ্র, আজ্ঞাবাহ স্নায়ু কারক, এবং আরেকটা যেটা হচ্ছে প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র। ঠিক আছে, এটা করে ফেলার পর যদি কারো সময় থাকে বা একটু বেটার স্টুডেন্ট হও, তাহলে ইউক্যারিওটিক ক্রোমোজোমের বিজ্ঞানসম্মত চিত্রটাও কিন্তু একে প্র্যাকটিস করে যেতে পারো, যেটার মধ্যে সেন্ট্রোমিয়ার, স্যাটেলাইট, টেলোমিয়ার, নিউক্লিয় অর্গানাইজার এইগুলো রয়েছে।
কি বললাম বোঝা গেল? আশা করি পরিষ্কার কনসেপ্ট আমার। আমি কি কি বললাম, এখানে 4টে চিত্র দেখলেও কিন্তু 3টে চিত্র কিন্তু অবশ্যই করো, শুধুমাত্র একটা প্রতিবর্ত চাপের চিত্র করে, বা অনেকেই বলবে ইউটিউবে একটা চিত্র করো সেখানে দিয়েই কমন পেয়ে যাবে, বা 2টো চিত্র করো সেখান থেকেও কমন পাবে। তবে আমি পাবে না সেটা বলছি না, কিন্তু রিস্ক থেকে যাবে কিন্তু প্রচুর, এই কথাটা কিন্তু তোমাকে কেউ বলবে না। তাতে একটু কষ্ট হলেও ভালো করে প্র্যাকটিসটা করো, বা যারা পিছিয়ে আছো তাদের কিন্তু অবশ্যই এটা ভালো করে করা উচিত। 4.2 দাগের প্রশ্নে চলে আসি। দেখো এবছর কিন্তু অযৌনজনন পদ্ধতি মোস্ট ইম্পর্টেন্ট, যে কারণে এই অযৌনজনন পদ্ধতি, তার মধ্যে প্লাজমোডিয়াম, স্পাইরোগাইরা, ইস্ট এবং প্ল্যানেরিয়া আর পেনিসিলিয়াম, এই 5টার অযৌনজনন পদ্ধতিটা ভালো করে দেখে রাখবে। কোষ বিভাজন, জীবদেহের ক্ষয়ক্ষতিপূরণ ও দেহাংশের মেরামতির জন্য অপরিহার্য, উপযুক্ত 3টি উদাহরণসহ বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। কোনো ফুলের পরাগরেণু যদি সেই ফুলের গরমুণ্ডে স্থানান্তরিত হয় তবে তারা কী কী সুবিধা অসুবিধা আছে? স্বপরাগযোগ ইতরপরাগযোগ কী? কোষ বিভাজনে নিউক্লিয়াসের ভূমিকা কী? ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিনের পার্থক্য বা মাইটোসিস ও মিওসিসের পার্থক্য। মানব ভ্রূণ বিকাশের পর্যায়ক্রমিক দশাগুলো কী কী? প্রত্যেক দশার একটি করে শনাক্তকরণ বৈশিষ্ট্য। বৃদ্ধির বিভিন্ন দশাগুলো সম্পর্কে আলোচনা। উদ্ভিদের সাইটোকাইনোসিস ও প্রাণী সাইটোকাইনোসিসের মধ্যে পার্থক্য। কোষচক্রের দশাগুলি চিত্রের সাহায্যে লেখো, বা কোষচক্রের নিয়ন্ত্রণে চেক পয়েন্টের ভূমিকা কী? দ্বিতন্ত্রী ডিএনএ এর গঠন, ক্রোমোজোমের ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক। এই যে প্রশ্নগুলো আমি বললাম, দেখো অনেকগুলো প্রশ্ন বললাম, এই প্রশ্নগুলোর মধ্যে যে কোনো একটা বা দুটো প্রশ্ন মিলেই কিন্তু আমাদের 4.2 দাগের প্রশ্নটা তৈরি হবে। অর্থাৎ এই 4.2 দাগের জন্য আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে। এবার আমরা চলে আসবো 4.3 দাগের প্রশ্ন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, স্বাধীন বিন্যাসের সূত্র কীভাবে গিনিপিগের ক্ষেত্রে প্রযোজ্য হয় তা বিশ্লেষণ করো। স্বামী ও স্ত্রী দুজনেই কোনো একটি রোগের বাহক কিংবা স্ত্রী বাহক হলে স্বামী স্বাভাবিক। এরূপ বিবাহবন্ধন সম্পর্ক হলে সন্ততিরা কিভাবে জিনগত রোগে আক্রান্ত হতে পারেন তা ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মটর গাছের ওপর মেন্ডেলের কাজের 3টি পর্যায়ের নাম কি? প্রকরণ কি? উদাহরণসহ প্রকরণের বিষয়টি লেখো। জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব কি? মেন্ডেলের সাফল্য লাভের 2টি কারণ কি? আধুনিক জীববিদ্যার প্রয়োগে মেন্ডেলের অবদান কি আলোচনা করো। মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছে 3 জোড়া প্রকট গুণ এবং প্রচ্ছন্ন গুণ সারণীর সাহায্যে লেখো, এবং এক সংকট জনন পরীক্ষা থেকে প্রাপ্ত ম্যান্ডেলের সূত্রটি বিবৃতি করো। অত্যাধিক হারে বংশবৃদ্ধির 3টি উদাহরণ দাও। ল্যামার্কের তথ্যের প্রধান 2টি প্রতিপাদ্য বিষয় আলোচনা করো। একটা রেখাচিত্রের মাধ্যমে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীর ক্রম অনুসারে তৈরি করো। পরিস্ফুটনের সময় প্রতিটি মেরুদণ্ড প্রাণীর ভ্রূণে যে গঠনগুলি দেখা যায় তাদের যে কোনো 2টির নাম তালিকাভুক্ত করো। মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড কীভাবে ওই ব্যক্তির সাক্ষ্য বহন করে তা লেখো। জিরাফের গলা লম্বা হওয়ার কারণ কি? ঘোড়ার বিবর্তন কিভাবে জীবাশ্মের সাহায্যে জানা যায়? মৌমাছির বার্তা আদান প্রদান কীভাবে হয় তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। জীবন সংগ্রাম কি? প্রত্যেক প্রকার জীবন সংগ্রাম উদাহরণসহ ব্যাখ্যা করো। পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা কি? সমবৃত্তীয় অঙ্গ ও সমস্ত অঙ্গ দুটির পার্থক্য লেখো। ইকোস এর দাঁত ও পায়ের বিবর্তনটি লেখো। শিম্পাঞ্জি মানুষের বিভিন্ন আচার আচরণ অনুকরণ করে সেগুলি ব্যাখ্যা করে। এটা হচ্ছে 4.4 দাগের প্রশ্ন। তো এই 4.4 দাগের প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এই বংশবৃদ্ধি থেকে। এর আগে কিন্তু আমরা 4.3 দাগের প্রশ্নগুলো বলেছি, স্বাধীন বংশগতি থেকে এই প্রশ্নগুলো। তারপরে যথারীতি 4.4 দাগে কী প্রশ্ন আসতে পারে সেটা বললাম। এবার আমরা চলে আসবো 4.5 দাগের প্রশ্ন। জীববৈচিত্র্য হ্রাসে, এখানে একটু ব্যাখ্যামূলক প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষায় পাই, যে কারণে এখানে ব্যাখ্যামূলক কিছু প্রশ্ন তুলে ধরেছি। এবং জীববৈচিত্র্য হ্রাসে নিম্নলিখিত কারণগুলির ভূমিকা কী? জমির ব্যবহার রীতিতে পরিবর্তনের ফলে বাসস্থান ধ্বংস, দূষণ, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। যে কোনো একটি জলাশয়ের জীব বিবর্তন কীভাবে ঘটে তা রেখাচিত্রের মাধ্যমে দেখাও। অথবা বায়ু দূষণকারী গ্রিনহাউস গ্যাসগুলির উৎস তালিকাবদ্ধ করো। মানব শরীরে পরিবেশের এর প্রভাব কী আলোচনা করো। বায়োস্ফিয়ার রিজার্ভ গড়ে তোলার উদ্দেশ্য কী? ভারতে একটি হটস্পট অঞ্চলের নাম উল্লেখ করে সেখানকার উল্লেখযোগ্য প্রজাতির বর্ণনা দাও। সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলো কী কী? N2 চক্রের অ্যামোনিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন ধাপে ধাপে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়াগুলির ভূমিকা কী? N2 চক্র ব্যাহত হলে পরিবেশ ও মানব জীবনে কী কী সমস্যা দেখা যাবে? এই প্রশ্নগুলো কিন্তু 4.5-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার আসবো 4.6-এর প্রশ্ন। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু নিয়ন্ত্রণে জীববৈচিত্র্যের ভূমিকা কী? মানুষ তার নানাবিধ সমস্যা মোকাবেলা করার জন্য যে সকল রাসায়নিক পদার্থ বা ভৌতরশ্মি ব্যবহার করে তা আবার মানুষকে অন্য একটি স্বাস্থ্য বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। উক্তিটির ব্যাখ্যা করো। নাইট্রোজেন চক্রের সাথে নিম্নলিখিত ঘটনাগুলির সম্পর্ক, যেমন বায়ুদূষণ, জৈবিক অক্সিজেন চাহিদা বৃদ্ধি, বিশ্ব উষ্ণায়ন, ফসলের উৎপাদন হ্রাস, অম্লবৃষ্টি, এরকম করে কিন্তু একটা দুটো পয়েন্টের বেসিসে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে। নাইট্রোজেন চক্রের জীবদেহ থেকে কীভাবে নাইট্রোজেন পরিবেশে ফিরে যায় তা সংক্ষেপে লেখো। নাইট্রোজেন স্থিতিকরণের 3টি পদ্ধতি কী? বাঘের সংখ্যা বৃদ্ধিতে 2টি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ লেখো। রেড পান্ডা সংরক্ষণের উপায় কী? জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা কী হতে পারে বলে তুমি মনে করো? জীববৈচিত্র্য হ্রাসের কারণ, এবার এই কারণের মধ্যে দুটো একটা পয়েন্ট তুলে দিতে পারে।
তারপরে হচ্ছে কৃষি জমি ও মিষ্টি জলের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কী, মিষ্টি জল সংকটের ফলে সুন্দরবন অঞ্চলের কী কী সমস্যা দেখা যাচ্ছে, জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পার্থক্য কী, ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য উদাহরণ সহযোগে লেখো। এই হলো আমাদের প্রশ্ন। আমরা কিন্তু একদম স্পেশালি তোমাদের জন্য 4.1 দাগে কিছু প্রশ্ন তুলে ধরেছি, 4.2 দাগের জন্য কিছু প্রশ্ন তুলে ধরেছি, 4.3 দাগের জন্য কিছু প্রশ্ন তুলে ধরেছি, 4.4-এর জন্য ঠিক একইভাবে কয়েকটা প্রশ্ন, 4.5-এর জন্য কয়েকটা প্রশ্ন, 4.6-এর জন্য কয়েকটা প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি ভালো করে তোমরা কেউ প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু আশা রাখি যে তোমাদের 5 মার্ক কোশ্চেন নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়, একদম তোমরা কমন পেয়ে যাবে। এর সঙ্গে দেখো যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে একটু বলে রাখা ভালো, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস অবশ্যই করবে, কারণ এর মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু 2 মার্কে। যেমন ধরো বায়ো রিজার্ভ যেমন ধরো এখানে একটা প্রশ্ন, বায়ো রিজার্ভ গড়ে তোলার উদ্দেশ্য কী, এই প্রশ্নটা 2 মার্কে দিতেই পারে। তো এই কারণে এই প্রশ্নগুলো এতটা ইম্পর্টেন্ট যে যেমন করে 2 মার্কস তেমন করে 3 মার্কস বা 5 মার্ক আমাদের প্রশ্ন যেভাবে আসবে, আমি প্রথমে বললাম যে 5 = 3+2, সেইভাবেও কিন্তু পার্ট মার্কিং হয়ে কিন্তু তোমাদের প্রশ্নগুলো জয়েন্ট আকারে আসবে। যে কারণে এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, আশা করি কোনো সমস্যা তোমাদের পরীক্ষায় আসবে না। এটুকু আলোচনা তোমাদের জন্য রইল। আর প্রশ্নগুলো পড়ে রেডি করে পরীক্ষার হলে যেও, এটা সবথেকে বড় বিষয়। ধন্যবাদ।